গ্রামের আলপথ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। স্কুল থেকে চারিদিকে ধানের জমি, মাঝখান দিয়ে সরু পথ, মাঝে মাঝে হালকা বাতাসে দুলছে। দেখতে ভালোই লাগছে প্রকৃতির রূপ। হঠাৎ দেখি মায়া। মায়া হলো এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। মায়া একটু অহংকারী টাইপের মেয়ে। আমাকে দেখলেই অপমান করে। আমার কোনো খারাপ লাগে না, কারণ যা সত্যি তাই বলে। মায়া আমাকে দেখে ডাক দিল। আমি কাছে গেলাম আর যেতেই বলল, কিরে শারিয়ার, কোথা থেকে ফিরলি? আর তোর শরীর থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? তোকে এত করে বলি ভালো কাপড় পরবি। দেখো মায়া, তুমি ভালো করেই জানো আমার বাবা একজন কৃষক, আমরা গরিব। এত ভালো কিছু আমাদের কিভাবে হবে? পড়াশোনা করতে পারছি, এতেই অনেক। আচ্ছা শোন, তোকে একটা কাজ দেব বাবাকে বলে। তুই এখন থেকে আমার সাথে সাথে থাকবি, ভালো বেতন পাবি। আমাকে বলার জন্য ধন্যবাদ। আমার এসব লাগবে না। আমার বাবার যা আছে তাতেই হবে। চলি, আমার কাজ আছে অনেক। আমি আমার মতো পাশ কাটিয়ে চলে আসলাম। মায়ার আগে ফুসফুস করছে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন মা বলল, শাহরিয়ার বাবা হাসান তো সেই সকালে গেল, এখনো আসলো? একটু দেখো তো কোথায় গেল। তোর বাবাও সেই সকালে গেল, এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি বাবার কাছে যাচ্ছি। আমি বাবার কাছে মাঠে গেলাম। গিয়ে দেখি বাবা কাজ করছে। আর তখনই চেয়ারম্যান চাচা পাশ দিয়ে যাচ্ছে। বাবাকে দেখে বলল, আরে কাকা, তুমি এই রোদের মধ্যে এত কাজ করছো? তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। তোমাকে কতবার বলছি এই জমিটা আমাকে দিয়ে দাও। ভাই এই জমি কেন দেব? বাবা তো এই জমি বিক্রি করবে না। আপনি শুধু শুধু কেন কথা বলছেন বুঝতে পারছি না। এই শারিয়ার, তুই আমাকে চিনিস? আমার দাদা ছিল এই এলাকার চেয়ারম্যান, আমার বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান, আমি হলাম এই এলাকার চেয়ারম্যান। তুই আমার মুখের উপরে কথা বলিস? সারিয়াল চুপ থাক, বেয়াদবি করিস না। উনি অনেক সম্মানীয় ব্যক্তি। আর দেখো মুন্না বাবা, আমার এই জমিটুকুই, এটা নিয়ে গেলে খাবো কি? একটু দয়া করো। কাকা, কাজটা ভালো করলে না, এর জন্য তোমাকে অনেক বড় মাসুল দিতে হবে। আর শারিয়ার, তোরও খুব বার বাড়ছে, তোকে পরে দেখছি। আরে যান যান, আপনি চেয়ারম্যান দেখে সব কিছু কিনে নিয়েছেন নাকি? আপনাকে এখনো সম্মান দিয়ে কথা বলছি, এটাই ভাগ্য। মুন্নার আগে চলে গেল। আমিও বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি হাসান বাড়িতে আছে, আমার ছোট ভাই। আমি বাসায় এসে কিছু কাজ করলাম। দিনটা এভাবে পার হলো। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুলে গেলাম। আর রাস্তায় দেখি একা একা মায়া যাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। আর তখন মায়া আমাকে পেছন থেকে ডাক দিল, এই শারিয়া শোন, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস, তোর সাহস তো কম না? কি বলবেন বলেন? আমার স্কুলে দেরি হয়ে যাবে, আর আপনার সাথে তো আমার কোনো দরকার নেই, তাহলে শুনবো কেন? তোর কি একটুও ভয় করে না? তুই যে আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলছিস, তোর সাহস আছে বলতে হবে। শোনেন, একটা কথা বলি, আপনার সাথে সবাই কেন মিশতে চায় না জানেন? আপনিও আপনার বাবার আর ভাইয়ের মতো মানুষকে যদি ভালোবাসতেন, তাহলে দেখবেন অদ্ভুত একটা শান্তি পাবেন। এই অহংকার একদিন থাকবে না। অহংকার করা ভালো নয়। বাহ, তুই তো খুব সুন্দর করে কথা বলিস। কিভাবে শিখেছিস এত সুন্দর করে কথা বলা? আচ্ছা, আমার সাথে কথা বলবি? বন্ধু হবি আমার? শোনেন, চাইলেই সবার বন্ধু হওয়া যায় না, বন্ধু মন থেকে হয়। আপনি ভালো করে চলাফেরা করুন, দেখবেন বন্ধুর অভাব হবে না। আমি এখন আসি, কেউ দেখলে সমস্যা হবে। আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম। মায়া আমার চেয়ে 1 বছরের ছোট, একই স্কুলে পড়ি আমরা। তবু আমি মায়াকে আপনি করে বলি। আমি স্কুলে এসে মিজানকে খুঁজতে লাগলাম। মিজান হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি মিজানকে নিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে দুজন একসাথে বাসায় ফিরছি। হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে আসলো। সামনে এসে হাঁপাচ্ছে মায়া। আমি কিছু বুঝতে পারছি না মায়া এইভাবে দৌড়ে কেন আসলো। মায়া আমাকে বলল, কি ব্যাপার, আমাকে রেখে চলে আসলে যে? আর তখনও আমাকে না বলে আগে আগে চলে গেলে। আমি সরি। আপনি আমাকে সরি বলছেন? আমি কি স্বপ্ন দেখছি? মায়া চৌধুরী কাউকে সরি বলছে? মিজান দোস্ত, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? এভাবে বলছো কেন? আসলে ছোটবেলা থেকে এ পর্যন্ত বাবা ভাইয়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এখনো কোনো কিছুতেই না করেনি তারা। না পাওয়ার কষ্ট কখনো উপলব্ধি করতে পারিনি। তোমার মতো করে ভালো করে কেউ বোঝায়নি আমাকে। সব বুঝলাম। আর আপনার তো ছুটি হলো বেশ অনেকক্ষণ আগে। বাড়িতে চলে যান, আপনার বাবা টেনশন করবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? আর শোনো, আজকে থেকে
আমি ভালো হয়ে যাব, সাধারণ মেয়েদের মতো থাকবো। জি, চেষ্টা করব। আর শোনেন, স্বাধীনতা জিনিসটা ভালো, নিজের মতো চলা ভালো, কিন্তু অন্যকে কষ্ট দিয়ে অমানবিক নিষ্ঠুর ব্যবহার করে ভালো থাকা এটা ঠিক নয়। হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে তাহলে আজকে থেকে আপনি নয়, তুমি অথবা তুই করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই করেই বলবো। তুমি বলার অভ্যাস নেই তো তাই। তাহলে এখন যা, কেউ দেখলে সমস্যা হবে। ঠিক আছে, যাচ্ছি। বিকেলে পুকুর পাড়ে আসবে, আমি অপেক্ষা করব, দুজনে আড্ডা দিব, কেমন? আর তুমিও বাসায় যাও। মায়া এইসব বলে চলে গেল। আমিও ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আমার কথায় এতটা পাল্টে যাবে ভাবতেই পারছি না। এসব ভাবতে ভাবতে আমি মিজানকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাগলো বিকেলবেলা মিজানের ডাকে। কিরে শাহরিয়ার, আর কত ঘুমাবি? এবার ওঠ, চোখ খুল, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর মিজানের সাথে গেলাম। মিজান আমাকে নিয়ে সেই পুকুর পাড়ে আসলো, আর এসে দেখি মায়া বসে আছে। তখন মিজান বলল, দোস্ত, মায়ার চাচাতো বোন আছে না, রাফা ওর সাথে সেটিং করিয়ে দে না, কতদিন ধরে পেছনে পড়ে আছি। ও আচ্ছা, এই জন্য তুই আমাকে ডেকে আনলি? তাই তো বলি, মিজান সাহেব আমাদের বাড়িতে গিয়ে আমাকে ডাকে কেন? কি ব্যাপার, দুজন মিলে কি কথা হচ্ছে? আর শাহরিয়ার, কেমন ঘুম হলো তোমার? একদম চোখ ফুলে গেছে। হ্যাঁ না, আসলে শরীর ক্লান্ত ছিল, তাই হয়তো ঘুম বেশি হয়েছে। তোমার কি অবস্থা? দুপুরে খাইছো? এই তো, মাংস দিয়ে। আচ্ছা, ভাইয়ের সাথে তোমাদের কি কোনো ঝামেলা নাকি? ভাইয়াকে দেখলাম বাবার সাথে খুব রেগে কথা বলছে। আরে বাদ দাও এসব। আর শোনো, আমার তো পরীক্ষার আর কয়েক মাস আছে, তারপর শহরে গিয়ে কলেজে ভর্তি হব। হুম, এটা তো খুব ভালো সংবাদ। আমাকে মনে হয় ঢাকায় পাঠিয়ে দেবে, এখানে থেকে আর পড়াবে না। দেখি কি হয়। ও আচ্ছা, আমিও সেখানে যাব, ভালোই হবে। আচ্ছা যাও, তাহলে বাড়িতে তোমাকে খুঁজবে হয়তো। জানো, আজকে আমি দুজন গরিব লোককে 200 টাকা দিছি। তারা খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিছে। এই সময়টা মনে হচ্ছিল সবচেয়ে ভালো একটা সময়। শুধু টাকা নয়, সবার সাথে হাসি মুখে কথা বলবা, দেখবা ওরাও তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তারপর মায়ের সাথে আরও কিছু কথা বলে চলে আসলাম। কিছু দূর আসতেই মিজান আমাকে বলল একটা জায়গায় নিয়ে যাবে। আরে ভাই, চল না, ইবনুল ভাই অনেক ভালো মানুষ, আর ক্ষমতা সম্পর্কে তুই জানিস না। ঢাকায় থাকে, ওখানে রাজনীতি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, ভেবে দেখছিস? সব বুঝতে পারলাম, কিন্তু আমার গিয়ে কি বালের কাজটা হবে? তুই তো জানিস আমি এসব পছন্দ করি না। ভাই, দুনিয়ায় চলতে হলে সব কিছুর প্রয়োজন। যার যত পাওয়ার আছে তাকেই মানুষ দাম দেয়। আচ্ছা, এত করে যখন বলছিস তাহলে চল যাই, দেখি উনি মানুষটা কেমন। আর কবে যাবে আবার ঢাকায়? শুনলাম অনেক দিন পর গ্রামে আসছে, 2 থেকে 3 দিন পর আবার চলে যাবে। যেহেতু আমরা ঢাকায় যাব, তাই চেনা জানা ভালো, তার উপর একই এলাকার ভাই আমরা। মিজানের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। সেখানে গিয়ে দেখি বেশ স্মার্ট লোক বাইরে চেয়ারে বসে আছে। আমরা গিয়ে সালাম দিলাম আর মিজান আমাকে দেখিয়ে বলল, ভাই, আমি আপনাকে শাহরিয়ারের কথা বলছিলাম না, এই হচ্ছে শাহরিয়ার রহমান, অনেক ভালো ছেলে। এখানে বস। এই কে আছিস? ওদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। আর শাহরিয়ার, বসো তুমি। আমি ইবনুর ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম। লোকটা ভালোই সবার সাথে অল্পতেই মিশতে পারে। আমরা আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। কিছু দূর আসার পরেই দেখি মুন্না যাচ্ছে, সাথে তার চামচা আছে। আমি সাইড দিলাম, যদিও রাস্তাটা এত বড় নয়, সরু একটা আলপথ। কিন্তু মুন্না ভাই আমাকে বলল, কিরে ফকিন্নি, তোর বাপকে বলিস জমিটা দিয়ে দিতে, তা না হলে কি যে করব কল্পনাও করতে পারবি না, ঘাড় ধরে বের করে দেব। ভাই এই জমি আমার দাদার, আমরা জমি বিক্রি না করলে আপনি কি জোর করে জমি দখল করবেন নাকি? দরকার পড়লে তাই করব, আমার মাথা গরম করিস না। তোর বাপকে বোঝা, না হলে কি হতে পারে চিন্তা কর। ভাই এত ভাব দেখাবেন না, আমরা কি ফালতু নাকি? আমরা কি পানির চলে ভেসে আসছি? শুনলাম না আপনার কথা দেখি কি বাল ছিঁড়তে পারেন। মুন্না হঠাৎ আমাকে থাপ্পড় মারলো। আমি মারতে যাব, কিন্তু তখন মিজান আমাকে ধরে নেয় আর আমাকে টেনে অন্যদিকে নিয়ে আসে আর আমাকে বলে,
ভাই তুই কি পাগল হলি নাকি? তুই জানিস না মুন্না ভাই কতটা খারাপ লোক? ওর গায়ে হাত দিলে গ্রাম থেকে বের করে দিবে, তখন কি করবি? আরে আমি কি করব? এসব কথা বললে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় নাকি? তারপর মিজান আমাকে বোঝালো। আমি সন্ধ্যায় বাসায় ফিরলাম আর হাত মুখ ধুয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর পড়তে বসলাম। পড়া শেষে করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই পার হতে লাগলো দিনগুলো। মুন্না ভাই অনেকভাবে জমি নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাবা রাজি হয় না। এর মধ্যে মায়ার সাথেও বেশ কথা হতো। দুজনে অনেকটাই ফ্রি হয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষার সময় হয়ে গেল। পরীক্ষা ভালো করেই দিলাম। এখন বাড়িতে সারাদিন বসেই থাকি। একদিন বিকালবেলা মায়ার সাথে দেখা করতে গেলাম। মায়া হঠাৎ আমাকে বলল, আচ্ছা, তুমি চোখ বন্ধ করো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করো না প্লিজ প্লিজ। আমি এমন বায়না শুনে চোখ দুই বন্ধ করলাম। মায়া আমার হাতে একটা বক্স দিল। আমি চোখ খুলে দেখি একটা নতুন স্মার্টফোন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই মায়া, তুমি কি পাগল? আমি এই ফোন নিতে পারবো না। এটা তুমি ব্যবহার করো, আমি এটা নেব না, বাবা বকা দেবে। আরে কিচ্ছু হবে না, আসলে আমার কাছে জমানো টাকা ছিল 8,000, তাই এই ফোনটা কিনে আনি সেই শহরে গিয়ে। কালকে চলে যাব তাই। আমি মায়ার যাওয়ার কথা শুনে ঘাসের উপর বসে পড়লাম। মনে হচ্ছে চারদিকে সব কিছু থেমে গেছে। কিছুক্ষণের জন্য মায়া আমার কাঁধে হাত রাখলো আর আমার মুখটা তার দিকে ফেরালো আর বলল, তার জন্যই তুমি ফোনটা রাখবে, যেন ওখানে গিয়ে কথা বলতে পারি। আচ্ছা, একটা কথা বলবে, আমাকে কি তুমি ভালোবেসে ফেলেছো? আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না, নিচের দিকে তাকিয়ে আছি। আমাকে চুপ থাকতে দেখে মায়া আবারও বলে উঠল, আমি যাচ্ছি, আমাকে মনে হয় ডাকছে। আর একটা কথা, ভাইয়া বিদেশে চলে যাবে, পাসপোর্ট হয়ে গেছে, নিজের খেয়াল নিও। আমার নাম্বার সেভ করা আছে, আরও পিকও আছে, আমার কথা মনে হলে দেখে নিও। এই বলে মায়া চলে গেল। আমি তাকিয়ে রইলাম। এটা ভেবে কষ্ট হচ্ছে, আমি আর মায়াকে দেখতে পাবো না। আমি সেখানেই বসে রইলাম আর ওদিকে মুন্না মায়াকে বলছে, মায়া শোন, আমি চাচ্ছি তুই আমার সাথে বিদেশে চলে যাবি, সেখানে আমার সাথে থাকবি। আর তোরও খুব বার বাড়ছে, তাই না? ওই ফকিন্নির বাচ্চা শাড়িয়ার সাথে এত কথা কিসের? না ভাইয়া, আমি বিদেশে যাব না, আমি ঢাকায় মামার বাসা থেকে পড়বো। আমি এই দেশেই থাকতে চাই। আমার উপরে কথা বলিস, তোর ঠাপ্পর দিয়ে দাঁত ফেলে দিব। মা বাবাকে ডাক দে, তুই আমার ছোট বোন, বিদেশে থেকে পড়াশোনা করবি। মায়া রুমে চলে গেল আর মুন্না গিয়ে তার বাবার সাথে কথা বলল। তার বাবা মা মুন্নার উপর কোনো কথা না বলে মায়ার মা তো আর বলে না, কারণ বললে খবর আছে। তারপর মুন্না ভাইয়েরা চলে গেল। এদিকে আমি ফোনটা নিয়ে মিজানের কাছে গেলাম আর মিজান আমার কাছে দেখে বলল, কিরে মামা, প্রাণ পাখি চলে যাচ্ছে তাই মন খারাপ বুঝি? চিন্তা করো না, কালকে রেজাল্ট দিবে আর দুদিন পরেই ঢাকা চলে যাব। আর ফোনটা বুঝি ভাবিই দিল। দূর, ফাজলামো করিস না। আর ফোন কেনার টাকা আছে নাকি? আমার ফোন তো মায়া দিল। আর শোন, কোন কলেজে ভর্তি হবি ভাবলি কিছু? দেখি রেজাল্ট কি হয়। ইচ্ছে আছে এই কলেজে দুজনেই ভর্তি হব। আর এটা ইবনুল ভাইয়ের এলাকা, তাই খুব ভালো হবে। এখন চল কোথাও থেকে ঘুরে আসি। নতুন ফোন, কিছু পিক না তুললে কি হয়? চল, এখনো সন্ধ্যা হতে দেরি আছে। আর শোন না, মুন্না ভাই আমাদের জমিটার জন্য অনেক জ্বালাচ্ছে বাবাকে, নানাভাবে অপমান করে কতবার সহ্য হয় বল? শুনলাম বিদেশে চলে যাবে। আল্লাহ ভালো জানে সেখানে গিয়ে কি করবে, কি পরিমাণ খারাপ লোক তা তুই যদি জানতি। আমি জানি। আর কালকে রেজাল্ট কেমন হবে কে জানে। ভালো রেজাল্ট করতে না পারলে বাবা মাকে কি বলবো? আরে চিন্তা করিস না, রেজাল্ট ভালো হবে। আর শোন, তোকে একটা কথা বলি, এই গ্রামে মুন্না কতটা নিস। আমাদের গ্রামের যারা ভাবিরা আছে তাদের বাড়িতে যায়, গিয়ে জিজ্ঞেস করে, যেহেতু সে চেয়ারম্যান তাই সব বাড়িতে যায় আর সবাইকে ব্ল্যাকমেল করতে রাতে জঙ্গলে গিয়ে কাউকে বলতে না করে, যদি বলে মেরে ফেলার ভয় দেখায়। একদিন আমি জঙ্গল দিয়ে আসছি রাতের বেলায় নানু বাড়ি থেকে, তখন আবসা আলোতে দেখি এরকম কিছু একটা করে, এটা আমি খুব ভালো করেই জানি। এলাকা থেকে গেলে এলাকাটা একটু শান্তি পাবে। তারপর মিজানের সাথে অনেক জায়গায় ঘুরলাম আর কিছু পিক তুললাম। আর রাত 8টার দিকে বাড়িতে গেলাম, কিন্তু বাড়িটা কেন জানি নীরব। আমি বাড়িতে গিয়ে দেখি বাবা বিছানায় শুয়ে আছে, শরীরে দাগ রক্তাক্ত। আমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে তোমার? তোমাকে কি কেউ মেরেছে মনে হচ্ছে? বলো, কার এত বড় সাহস তোমার গায়ে হাত দিল? সারিয়াল,
বাবা মাথা ঠান্ডা কর, ওদের সাথে পারবি না তুই, নিজেকে তৈরি কর, পড়াশোনা কর, তখন জবাব দিবি। শাহরিয়ার বাবা, মাথা ঠান্ডা করো, যা ফ্রেশ হয়ে আয়। তোর বাবা এখনো জীবিত আছে, তোর এসব নিয়ে ভাবতে হবে না। আমার কসম লাগে তুই কিছু করবি না বাবা। আমি বাইরে চলে আসলাম, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার বাবাকে শেষ পর্যন্ত ওই মুন্না গায়ে হাত দিল, কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছি না। এভাবেই বেশ সময় পার হলো। আমি না খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা বাড়িতে চিল্লানোর শব্দ পেলাম। আমি উঠে দেখি বিচার বসেছে আমাদের বাড়িতে। আমি গেলাম, আর তখন মুন্না বলতে লাগলো সবার সামনে, উনি আমার বাবার কাছ থেকে আজ থেকে প্রায় 10 বছর আগে 5 লাখ টাকা আনছিল, কিন্তু দেয় নাই। আজ সে টাকা এখন মূল্য দাঁড়িয়েছে প্রায় তার জমি ও বাড়ির জমি সবটার সমান। তাই আমি আপনাদের সামনে প্রস্তাব রাখলাম, 7 দিনের মধ্যে টাকা না দিলে এই বাড়ি আমি দখল করব। আপনারা আমার সাথে আছেন তো নাকি? আমি লাঠি নিয়ে মুন্নাকে গিয়ে সবার সামনে মারতে লাগলাম, আর ওর চামচারা এসে আমাকে ফিরিয়ে নিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মুন্না সবার সামনে আবারও বলতে লাগলো, আরে আমি কিছু মনে করিনি, বাচ্চা ছেলে, মাথা ঠিক নাই, তাই এমন করছে। আচ্ছা তাহলে আপনারা সবাই যান, ওই কথাই রইল। সবাই চলে গেল। মুন্না যাওয়ার সময় আমার পাশে এসে দাঁড়ালো, আর আমার কানের কাছে এসে বলল, সবার সামনে কাজটা ভালো করলি না, এর জন্য অনেক বড় মাসুল দিতে হবে, অনেক বড় মাসুল। এই বলেই চলে গেল। মা কান্না করছে, বাবা কোনো কথা বলছে না। কী বা বলবে, সে কোনো প্রমাণ নেই, আর ওর ক্ষমতা বেশি, ওর সাথে কোনো সময় আমরা পারবো না। এভাবে বেশ অনেক সময় পার হলো। মা জোর করেই আমাকে খাইয়ে দিল, আর নিজেও খেয়ে নিল। তখনই মিজান হাতে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে আসলো, আর বলতে লাগলো, আরে কাকি, তুমি কই গেলে? তোমার ছেলে A+ পেয়েছে, এই নাও মিষ্টি খাও। আরে তাড়াতাড়ি আসো। যাক, আলহামদুলিল্লাহ, এতদিনের ইচ্ছে আজকে পূরণ হলো। তা তোর খবর কি, তুই কি পেয়েছিস? আরে আমরা দুজনেই A+ পেয়েছি, তা না হলে কি আমার টাকা দিয়ে মিষ্টি কিনে আনতাম? ওরে হারামজাদা, তুই আর মানুষ হবি না। বস, খেয়ে নে, মনে হয় সকাল থেকে কিছু খাসনি। আরে আন্টি, এখন খাবো না, পরে খাবো, আমি খেয়ে আসছি। শাহরিয়ার, বল তো এখানে কি হয়েছে, এত লোক কেন? আমি মিজানকে সব কিছু বললাম, আর মিজান সব শুনে রাগে ফুঁসতে লাগলো। আমি চুপ করে বসে আছি। আর কিছুক্ষণ পর মিজান বলল, সন্ধ্যায় রেডি থাকিস, ঢাকা যাওয়ার জন্য রওনা দেব। ওখানে আমার একটা আন্টি আছে, সেখানে থাকবো। কলেজের সব কাজ আর মেসের ব্যবস্থা করে 2 দিন পরেই ফিরবো। ঠিক আছে, তুই মায়ের সাথে কথা বল, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসি। এই বলেই রুমে চলে আসলাম, আর মিজানকে গিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলো। মা রাজি হলো যাওয়ার জন্য। আমি জানি মা রাজি হবে, কারণ আমার অনেক ইচ্ছে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হব। আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, যদিও 2 দিন পর চলে আসবো। আর বের হলাম মিজানের সাথে। মিজান আর আমি বাইরে এসে ঘুরতে লাগলাম, আর মিজান বলল, শোন, পরে এসে কয়েকদিন থেকে কলেজের ক্লাস শুরু হলে আবার ঢাকায় ফেরত যেতে হবে। ভালো করে পড়তে হবে, ভালো একটা চাকরি পেলে পরিবারের কষ্ট কিছুটা কমবে। হ্যাঁ রে, জানিস এখন ইদানিং মায়াকে অনেক মিস করি, কেন জানি নিজের অজান্তে তার জন্য কষ্ট হয়। মেসেজে কথা বল, তাহলেই তো হয়। এখন পর্যন্ত একটা মেসেজ দিয়েছিস তুই? মেয়েটা হয়তো তোর জন্য অপেক্ষা করছে। আমি মায়াকে একটা কল দিলাম, কিন্তু ধরলো না। তারপর একটা মেসেজ দিলাম, কিছুক্ষণ পর রিপ্লাই আসলো। মায়া বলল, কি ব্যাপার, কালকে থেকে মাত্র আমার কথা মনে হলো, তাই না? কলে কথা বলতে পারবো না, বাবা বাসায় আছে। ও আচ্ছা, আমি A+ পেয়েছি। আজকে সন্ধ্যায় ঢাকায় যাব, সব কিছু ব্যবস্থা করতে হবে তো, তাই। ওখানে গিয়ে মেসে থাকবা, তাই না? তোমার সাথে হয়তো আমার আর দেখা নাও হতে পারে, তাহলে কি আমাকে ভুলে যাবে? তোমার কি মনে হয়, তোমার মন কি বলে? তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো, উত্তরটা পেয়ে যাবে। এভাবে মায়ের সাথে কথা বলতে লাগলাম। সন্ধ্যাবেলায় রেডি হয়ে বাসে উঠলাম। আমি আর মিজান দুজনে বসে গল্প করছি। বাস তার আপন গতিতে চলতে লাগলো। গল্প করতে করতে কখন যে ঢাকায় চলে আসলাম মনে নেই। বাস থেকে নেমে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 10টা 22 বাজে। মিজান রিক্সা নিল, আর ওর আন্টির বাসায় চলে গেলাম। গিয়ে কথা বললাম, ওনারা ভালোই। তারপর খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর খাবার খেয়ে বিদায় দিয়ে বের হলাম। আর প্রথমে কলেজে চলে আসলাম, আর দুজনে ভর্তি হলাম। 3-4 দিন পর থেকে ক্লাসে শুরু হবে। আর তারপর মিজান বলল,
ইবনুল ভাইয়ের কাছে যাবে। আমিও গেলাম। ভাইয়ের বাসায় গিয়ে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে দরজা খুলে দিল আর আমাদের ভেতরে আসতে বলল। আমি ভেতরে এসে দেখি ইবনুল ভাই সোফায় বসে আছে। আমাদের দেখে বলল, আরে তোরা আয় আয়, বস এখানে। আজকে মনে হলো আমার কথা, তোরা হলি আমার ভাই বাদা। আমরা গিয়ে বললাম। আর কাজের লোক আমাদের জন্য নাস্তা দিল। আর মিজান বলতে লাগলো, ভাই এই কলেজে ভর্তি হয়েছি আর এখন মেসে উঠব, দেখি পাই কি না। 3-4 দিন পর ক্লাস শুরু হবে। মেসে থাকতে হবে না, তোরা আমার বাসায় থাকবি। আমার পুরো বাসা ফাঁকা থাকে, আর তোরা হলি আমার আদরের ছোট ভাই। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এভাবে আমাদের পাশে থাকবেন সব সময়। আর ভাই মুন্না তো আমাদের জমি নিয়ে কি করছে শুনেছেন তো? শোন, ওই মুন্না আমার বাবা মাকে মেরে ফেলেছে। ওই মুন্না কতটা খারাপ তুই ভাবতেও পারবি না। আমার এত ক্ষমতা, তবু ওই মুন্নাকে কিছুই করতে পারি না। এভাবে ভাইয়ের সাথে আরও কথা বলতে লাগলাম। তারপর দুপুর দিকে বের হয়ে আসলাম। বাস স্টেশনে এসে বাসে উঠলাম। একটু পর বাস ছেড়ে দিল। আমাদের এখানে পৌঁছলাম সন্ধ্যার দিকে। তারপর রিক্সা নিয়ে বাড়িতে গেলাম। আমাদের বাড়ি পার হয়ে মিজানদের বাড়ি, তাই মিজান বাড়ির ভেতরে গেল। আমি বাড়িতে গিয়ে দেখি সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এখনও কিছু কিছু জায়গায় আগুন হালকা হালকা জ্বলছে। আমি এটা দেখে মাটিতে বসে গেলাম। কিছুই মাথায় ঢুকছে না। আমি মাকে ডাকতে লাগলাম আর তখন সবাই বাড়িতে আসতে লাগলো। আমার পাশের বাড়ি কাকি এসে আমাকে জড়ি ধরে কান্না করতে করতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মাকে ডাকতে লাগলাম। তখন কাকি কান্না করতে করতে বলল, আমার মা বাবা নাকি আগুনে পুড়ে মারা গেছে। আমি এটা শুনে পাগলের মতো হয়ে গেলাম। সব কিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। মিজানও সব কিছু দেখে হতবাক, সেও পাগলের মতো করছে। আমি মাটিতে বসে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আর সবাই বলল আমি আসার কিছুক্ষণ আগেই মা বাবাকে কবর দেওয়া হয়েছে। আমি দৌড়ে গেলাম। আমার পেছনে মিজানও দৌড়ে আসলো। মিজান মনে মনে বলছে, না, আমাকে নরম হলে চলবে না। কি করে কি হলো সেটা না হয় পরে জানাবো, আগে আমাকে শাহরিয়ারকে সামলাতে হবে, না হলে ছেলেটা মরে যাবে। এখন আমি ছাড়া কেউ নেই ওর। এদিকে আমি মা বাবার কবরে গিয়ে কান্না করতে লাগলাম। সব কিছু যেন অল্পতেই উল্টাপাল্টা হয়ে গেল। প্রকৃতির এমন নির্মম পরিহাস আমি কিছুই মেনে নিতে পারছি না। আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললো দেখলাম সকাল হয়ে গেছে। আমি শুয়ে আছি। এটা দেখে বুঝলাম এটা মিজানের ঘর। আমি কোনো কথা বলছি না। আর তখন মিজান আমাকে বলল, সরি ভাই, তোকে একটা কথা না বলে পারছি না, তবে বলতেই হচ্ছে। মুন্না আর মায়া বিদেশে চলে গেছে। আমার সন্দেহ হচ্ছে ওই মুন্না এটা করেছে। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বিছানার উপর একটু পর কাকি খাবার নিয়ে আসলো আমার জন্য। আমি হাত দিয়ে না করে দিলাম আর বিছানা থেকে নেমে বাইরে আসলাম। বারান্দায় বসে বসে ভাবছি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার মা বাবা মারা গেছে। এভাবে 3 দিন পার হয়ে গেল। আজকে মিজান আমাকে এক প্রকার জোর করে ঢাকায় নিয়ে যাচ্ছে। আমি 3 দিন ধরে কারোর সাথে কোনো কথা বলি নাই। রাত 11টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। আর একটা মিজান একটা রিক্সা নিল আর ইবনুল ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে কারোর সাথে কোনো কথা বলিনি। মিজান একটা রুম দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে কান্না করতে লাগলাম নীরবে। ওদিকে মিজান ইবনুল ভাইয়ের সাথে কথা বলছে। ভাই সব কিছুই তো জানেন, এখন শাহরিয়ারকে কি করে এই ডিপ্রেশন থেকে মুক্ত করব আমার তো কিছুই মাথায় আসছে না। তুই না বলেছিলি শাহরিয়ার মুন্নার বোন কি যেন নাম, তাকে ভালোবাসে? ওর সাথে একটু কথা বল, ওই পারবে এটা থেকে মুক্ত করতে। ভাই মেয়েটার নাম মায়া, ও মুন্নার সাথে বিদেশে চলে গেছে। ভাই 3 দিন ধরে পানি খেয়ে আছে, কারো সঙ্গে কোনো কথা বলছে না শাহরিয়ার। আয় আমার সাথে, শাহরিয়ারকে আমি তৈরি করব। যেটা আমি পারিনি এটা শাহরিয়ার পারবে। আমার মা বাবার প্রতিশোধ আর তার বাবা মার প্রতিশোধ নিতে একমাত্র শাহরিয়ার পারবে। তুই কেন কান্না করছিস? তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই কি চাস না তোর বাবা মার প্রতিশোধ নিতে? তুই কি চাস না এই সমাজ থেকে উচিত মানুষগুলোর নাম চিরতরে মুছে দিতে? তোকে এখনো অনেক কাজ করার বাকি। সব কিছু না করে শেষ হয়ে যাবি কেন? আজকে থেকে তোকে আমি সব শিক্ষা দেব। তুই হবি এশিয়ার মাফিয়া কিং। এই বলে ইবনুল ভাই আমার হাতে একটা পিস্তল দিল। আমি হাতে নিলাম আর তখন আবার ইবনুল ভাই বলতে লাগলো, আমি শুধু তোকে টেকনিক টাকা দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু তোকে বইয়ের শিক্ষা দিতে পারবো না। যা তোর এখন প্রয়োজন, পড়াশোনার পাশাপাশি হয়ে উঠবি একজন মাফিয়া কিং। সবসময় মনে রাখবি সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। গরিব মানুষরা
যেন একটু হলেও সুখে থাকে। বড় বড় শয়তানদের এই পৃথিবী থেকে নাম চিরতরে মুছে দিবি। জি ভাই, আমিও হব এশিয়ার মাফিয়া কিং। আপনি শুধু আমার পাশে থাকবেন সব সময়, তাহলেই হবে। ইবনুল ভাই আমাকে আর মিজানকে জড়িয়ে ধরলো। সেদিন থেকে শুরু হয় আমার পথ চলা। 2 মাস পর একদিন রুমে শুয়ে আছি, তখন ইবনুল ভাই ডাক দিল। আমি গিয়ে সবাই বসলাম, আর তখন বলল, আমি মেয়র পদে নির্বাচন করতে চাই, এই শহরের মেয়র হতে চাই। হয়ে যাবেন, আমি আপনাকে এই শহর দেব, আপনি হবেন এই শহরের মেয়র। আমার উপর বিশ্বাস রাখলে আমাকে 5-6 জন ছেলে ব্যবস্থা করে দিন। শাহরিয়ার, তুই কি পাগল হয়ে গেলি? তুই কি জানিস এটা কি নিয়ে খেলছিস? তোর জীবন চলেও যেতে পারে। আর টাকা পাবি কোথায়? ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না, তাই বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকে অবৈধ টাকাগুলো নিয়ে আসতে হবে। তোকে ট্রেনিংয়ে যেতে হবে, 2 বছরের ট্রেনিং। আর তোর লোক সংখ্যা কিভাবে বাড়াবি এটা তোর প্ল্যান অনুযায়ী কাজ কর। ভাই, আপনাকে এটা করে দিয়ে আমি ট্রেনিংয়ে যাব। আর ভাই, বর্তমান আমার সাথে 103 জন লোক আছে, শুধুমাত্র আমার বুদ্ধির কারণে। ওদেরকে তো বেতন দিতে হবে, এটা কি করে ম্যানেজ করবি এটা ভেবেছিস কিছু? মাস শেষে কিনে বাড়ি যাবে। ভাই, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার বুদ্ধির মতো কাজ করে যান, তাহলেই দেখবেন সব কিছু ঠিক হবে। আমি রাজনীতির সাথে 4 থেকে 5 বছর ধরে আছি, আজও কিছু বুঝলাম না। তুই কিছুদিন হলো এসেছিস আর এখনই সবকিছু বুঝতে শিখেছিস। ভাই, নিজের বাবা মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি, সব পরিস্থিতি শিখিয়েছে। আচ্ছা বাদ দেন, আপনি সবাইকে টাকা খাওয়ার ব্যবস্থা করেন, আর আমি ওদিকে রাফিকে দেখছি, রাফিকে মেয়র পেছন দিয়ে বানাবো। আমি এই বলে উঠে বসলাম। এভাবে পার হতে লাগলো। এখন মোটামুটি সবাই আমাকে চেনে। দেখতে দেখতে নির্বাচন চলে আসলো, এবার মেয়র পদে পালা বদল হবে। কিছুদিন পরেই আমি রেডি হয়ে নিলাম, ট্রেনিংয়ে যাব বিদেশে। আমি রেডি হয়ে সবাই আসলাম, আর ইবনুর ভাই ফোনে কথা বলছে। আমাকে দেখে কল কেটে দিল। শোনেন ভাই, এখন রাফি আপনার ক্ষতি করতে পারে, কারণ মেয়র হওয়ার কথা ছিল রাফির, আর এখানে আপনি বুঝতেই তো পারছেন। আর মিজানকে রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, আর ওখানে গিয়ে ভালো করে থাকবি, আমাদের ভুলে যাস না আবার। ভাই, প্রতিটি দেশে আমার গ্যাং থাকবে। এই এশিয়ার মধ্যে যতগুলো দেশ আছে সবগুলো দেশের মানুষ আমাকে চিনবে। দিন শেষে যেন এই শাহরিয়ারের নাম নেয়, এটাই আমি করব। এটাই হবে আমার সিস্টেম। আয় তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। আর এদিকে আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, তোর কাজ তুই করবি, বুঝতে পারছিস? তারপর মিজান আর ইবনুল ভাই রেডি হলো, আমরা গাড়ি দিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আর বিদায় দিয়ে আমি সকল কাজ শেষ করে বিমানে উঠলাম। এভাবেই পার হয়ে গেল দীর্ঘ 3টা বছর। এই 3 বছরে অনেক পরিবর্তন হয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এই এশিয়ার মাফিয়া কিং, এটার জন্য যত কষ্ট করে লাগে সেটা আমি করছি। মায়ার সাথে কথা হয় না আমার আজও, দিন শেষে মায়াকে অনেক মিস করি আমি। একদিন রুমে শুয়ে আছি, তখন মিজান কল দিল। আমি কল রিসিভ করলাম। কিরে শাহরিয়ার, তুই দেশে আসবি কবে? দেশে কি হচ্ছে এই খবর কি রাখিস তুই? ইবনুল ভাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি দেখছি, আমি সব জানি। আমি জনিকে পাঠাচ্ছি, জনি সব কিছু ঠিক করে দেবে। রাখ, আমি ব্যস্ত আছি। আমি জনিকে কল দিলাম, আর কল দিতেই কল ধরলো। আমি বললাম, জরি, তোর বাংলাদেশে যেতে হবে, ওখানে গিয়ে রাফির ব্যাপারটা শেষ করে দিবি, অনেক দিন ধরে জ্বালাচ্ছে। ভাই, একটা খবর আছে, মুন্না এখন টেরোরিস্টের সাথে আছে। এটার লিড দেয় আলিয়া, আর সে আলিয়ার ডান হাত। বিভিন্ন দেশ থেকে মেয়ে পাচার থেকে শুরু করে মাদকদ্রব্য সকল খারাপ কাজ করে থাকে, আর সব দেশের প্রশাসন তাদের হাতে কিছুই করতে পারতেছে না। বুঝলাম। তুই এটা দেখ, মুন্নার বোন আছে মায়া, সে কোন কলেজে পড়ে, থাকে কোথায়, আর মুন্নার লোকজন কোথায় থাকে? ভাই, এটা জানি, মুন্নার সব কিছু কলেজের ছেলে দিয়ে করে। এই কলেজ, এখানে রকি নামের একটা ছেলে আছে, ওর হাত দিয়ে কলেজে মাল ঢোকে। আমি কল কেটে দিলাম আর রেডি হয়ে নিলাম, কলেজে ভর্তি হব। আমি রেডি হয়ে নিলাম, ক্ষেতের মতো ময়লা প্যান্ট আর কম দামি একটা টি শার্ট, দেখতে বলদ বলদ লাগছে। আমি হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, আমাকে দারোয়ান ঢুকতে দিল না। পরে সার্টিফিকেট দেখিয়ে ভেতরে গেলাম। গিয়ে অফিস রুমে গিয়ে স্যারের সাথে কথা বললাম। উনি সব কিছু দেখে আমাকে ভর্তি করে দিল। আমাকে বলল ক্লাসে যেতে। আমি ক্লাসে গেলাম, গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছে। আমাকে দেখে ভূত দেখার মতো দেখছে, আর দেখবেই বা না কেন। লন্ডনের মতো একটা দেশে এমন নামি দামি কলেজে একটা খ্যাতের মতো ছেলে, স্যার আমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিচয় করিয়ে দিল।
আমি গিয়ে পেছনে বসলাম, আর পাশে দেখি একটা মেয়ে বসে আছে। মুখটা দেখা যাচ্ছে না, হিজাব পরা। মেয়েটা আমার দিকে একবার তাকালো, আমিও তাকালাম। কেন জানি এই ঘ্রাণ আমার খুব পরিচিত। আমি ক্লাসে মনোযোগ দিলাম। আমার পাশেই দেখি একটা ছেলে একটা প্যাকেট অন্য ছেলেকে দিচ্ছে। দেখেই বুঝতে পারলাম এটা ইয়াবার প্যাকেট। আমি ছেলেটাকে দেখে চিনে ফেললাম, এটাই রকি। রকি কিছু না বলে বাইরে চলে গেল, আর তার সাথে আরও কয়েকটি ছেলে বের হয়ে গেল। এদিকে আমি মেয়েটার পায়ের দিকে খেয়াল করলাম, পায়ের আঙুলের একটা কাটা দাগ। আমি হাসি দিলাম, কারণ এটাই আমার মায়া। আমি বললাম, মায়া, আরোহার আব্বু ফিরে আসছে, আমাকে এভাবে রেখে চলে গেলে তুমি? মায়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো আর আমাকে দেখছে। আমিও মায়ের দিকে তাকিয়ে আছি। তখন আমি আমার পকেট থেকে মায়ার দেওয়া সেই ফোনটা বের করলাম, আর এটা দেখে মায়া ক্লাস থেকে বের হয়ে গেল আর আমাকে ইশারা করে বলল ক্লাস থেকে বের হতে। আমিও বের হলাম, আর গিয়ে দেখি একপাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, জানো, তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু আমি ভাইয়ার জন্য পাইনি। তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, আমাকে ভাইয়া বিক্রি করে দিবে। মুন্না আমার আপন ভাই নয়, আমি মুন্নার খালাতো বোন। আমার মা বাবা ছোটবেলায় মারা যায়, আর তখন ওরা আমাকে নিয়ে আসে, লালন পালন করে। আমি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করতাম যেন আমার মানুষটা এখান থেকে আমাকে নিয়ে যায়। তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি। ওই মুন্নার জন্য আমি এই পর্যন্ত আসছি, তাকে আমি সেই জায়গায় পুড়িয়ে মারবো। তোমার বাবা মাকে ওই মুন্না মেরেছে, কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আর বাইরে থেকে দরজায় তালা দিয়েছিল যেন বেরোতে না পারে। আর আর মুন্না কতটা খারাপ তুমি জানো না। সে এখন আর আগের মতো নেই, ওর অনেক পাওয়ার। তুমি চিন্তা করো না, চলো আমার সাথে। এখানে থাকার তোমার দরকার নেই, তোমাকে প্রতিটি সেকেন্ডে মিস করি আমি। আমি শুনেছি আমাকে 20 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। 23 তারিখ আমাকে নিয়ে যাবে জঙ্গি গোষ্ঠীরা। আমি কলেজে আসতাম শুধু তোমার জন্য। আমি জানতাম তুমি আসবে, আমাকে নিয়ে চলো। আমি মায়ের কপালে চুমু দিলাম, আর মায়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম, আর তখন আমাকে মায়া বলল, আমাকে এখান থেকে কি করে নিয়ে যাবে? গেটের এখানে রকি আছে, ভাইয়াকে বলে দিবে রকি ভাইয়ের সাথেই থাকে। আমি ছেড়ে দিলাম আর মায়াকে বললাম আমি ইশারা দিলে চলে আসতে। তখনই তাকিয়ে দেখি একটা মেয়েকে র্যাগিং করছে। আমি গিয়ে রকিকে মারতে গেলাম, কোনো কথা বলছি না, ইচ্ছে মতো মারতে লাগলাম। ওরা আমার সাথে পারে নাই, আর একসময় রকি অজ্ঞান হয়ে গেল। আমি মায়াকে নিয়ে চলে আসলাম। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার বাসায় আসলাম। এই বাসাটা সবচেয়ে নিরাপদ, এখানে কেউ আসতে পারবে না, পুরো বাসা বুলেট প্রুফ। মায়া এসে আমাকে বলল, তুমি কি আমার সেই মানুষ নাকি অন্য কেউ? তোমার কাছে পিস্তল কেন? কে তুমি? শেষ পর্যন্ত তুমি ওই ব্যতিক্রম হলে না। আমি এই পথে আসতে চাইনি, আমি শুধু এসেছি আমার মা বাবার প্রতিশোধ নিতে। প্রতিশোধের নেশা হয়ে গেলাম একজন মাফিয়া কিং। আমি মায়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া আমার বুকে কান্না করছে। আমি মায়ার চোখ মুছে দিলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। আমি মায়াকে ছেড়ে দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি জনি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ জনি, খবর বল, রকি এখন কোথায়? আর আজকে বাংলাদেশে যা। আমি কল কেটে দিলাম, আর তখনই মাথায় আসলো আমাদের তো বিয়ে হয়নি, একসঙ্গে থাকা সমস্যা হবে। আমি মায়াকে হাত ধরে গাড়িতে তুললাম, আর মায়া বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে। আমি গাড়িটা কাজী অফিসে নিয়ে গেলাম আর বিয়েটা করে নিলাম। তারপর মায়াকে আবার আমার বাসার সামনে নামিয়ে দিলাম। তখন মায়া বলল, আগে তো এমন সাইকো ছিলে না, এখন এমন সাইকো আর গোমড়ো মুখে হয়েছো কেন? বলো তো, কতদিন ধরে আসো নাই? বাসায় যাও, সব কিছু আছে, আমি কখন ফিরে ঠিক নেই। এখানে তুমি নিরাপদ থাকবা, কোনো সমস্যা হবে না। আমি এত বড় বাসায় একা থাকবো কিভাবে? ভয় লাগে আমার, আমি জানি না কিছু। তুমি আসবা, এটাই শেষ কথা। আরে আমার কাজ আছে, বাসায় সব কিছু আছে। আর শোনো, আমি ছাড়া কেউ ফোন করলে ফোন ধরবে না, বুঝতে পারছো? এই বলে চলে আসলাম। আমার গোডাউনে আসতেই সবাই আমাকে সালাম দিল। আমি সামনে গিয়ে দেখি চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি গিয়ে বুক বরাবর লাথি দিলাম আর রবিকে বললাম আমার বক্সটা নিয়ে আসতে। রবি বক্স নিয়ে আনলো। আমি বক্স থেকে প্লাস বের করলাম আর রবির আঙুল কেটে দিলাম। রকি চিৎকার করছে। আমি রকিকে বললাম, বল তোদের মুন্না আর আলিয়া ওরা কই আছে? ওদেরকে কোথায় পাবো? যদি না বলিস তাহলে মরবি। আমি বলবো না তুই আমাকে মেরে ফেল, তবুও কোনো আফসোস নেই। আমি জীবন দিয়ে দেবো, তবু বলবো না। আমি হাঁটুতে বাড়ি মারলাম
আর মারতে লাগলাম, আর রকি চিৎকার দিতে লাগলো। আমি মুখের মধ্যে মরিচের গুঁড়ো দিলাম। এক সময় রকি সহ্য করতে না পেরে আমাকে বলল, ভাই আমাকে মেরো না, আমি সব বলছি। মুন্না সৌদিতে থাকে আলিয়ার সাথে, ওখানে এই ঠিকানায় থাকে, আমাকে ফোন করে ডিল করে। বুঝতে পারছি। এবার বল, ওর সাথে কে কে আছে? বিশেষ করে বাংলাদেশ থেকে কে কে আগে? পাকিস্তান থেকে লিড দেয় সাত, আর বাংলাদেশ থেকে লিড দেয় ইবনুল। ভাই আমি এটুকু জানি, এর চেয়ে বেশি জানি না। কি? তুই কি বলছিস? বুঝতে পারছিস ইবনুল ভাই মুন্নার সাথে, মানে ওরা তো একে অপরকে জাত শত্রু। ভাই আমি জানি না এত কিছু, আমি শুনেছিলাম মুন্না ভাইয়ের মুখে ইবনুল ইবনুল, তাই বললাম। আমি রকিকে গুলি করে দিলাম, কারণ ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর চেয়ারে বসে পড়লাম আর ভাবতে লাগলাম এটা কি করে হতে পারে। ইবনুল ভাই আমাকে মাফিয়া কিং বানানোর জন্য এত কিছু করলো, কিন্তু কেন? ওর এতে কী লাভ হতে পারে? তখনই মনে হলো ইবনুল ভাই এই সম্পূর্ণ রাজত্ব একাই করতে চাইছে। না তো, কারণ ইবনুল ভাই এটা কখনো পারতো না। আমি মুন্নাকে মেরে ফেললে সে আমাকে মারবে আর সবটা শেষ করবে। এই ভাবনা যদি সত্যি হয় তাহলে ইবনুল ভাই খুব ভুল করছে। আমি এখন থেকে সকল গ্যাংয়ে ভেঙে দেব আর একটা সুন্দর দেশ গড়ে তুলব। আমি রবিকে বললাম আমি পাকিস্তান যাব, কিন্তু কিছুতেই আমাকে একা যেতে দেবে না। তারপর এক প্রকার জোর করে আমার সাথে 10 জন রেডি হলো, বাকি সবাই সেখানে থাকলো। আমি রেডি হয়ে বের হলাম আর এয়ারপোর্টে এসে সব কাজ শেষ করে বিমানে উঠলাম। আর 6-7 ঘন্টা পর পাকিস্তানে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। এই হোটেল আলিয়া থাকে। আমি গিয়ে হোটেলের সব ফর্মালিটি শেষ করে রুমে আসলাম। রুমে এসে ভাবছি কিভাবে আলিয়াকে বাংলাদেশে নিয়ে যাব। এত সিকিউরিটির মধ্যে আলিয়া দেশে গেলে অবশ্যই মুন্না দেশে আসবে। আলিয়ার পাওয়ার ছাড়া মুন্না অচল। আমি ছদ্মবেশ ধারণ করলাম আর তখন জনি আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর ওপাশ থেকে জনি বলল, ভাই রাফির কাছ থেকে একটা গোপন খবর পেলাম। ইবনুল ভাই নাকি মুন্নার সাথে জড়িত আছে, আর ও নাকি আপনাদের দুজনকে শেষ করে সবটা রাজত্ব করবে। বুঝতে পারছি। ইবনুল চায় আমি যদি মুন্নাকে মেরে ফেলি তাহলে আমাকে কোনো কিছু একটা করে এই সাম্রাজ্য দখল করবে, কারণ আমি সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, যেটা ইবনুল ভাই কখনো পারতো না। এই জন্য আমাকে ট্রেনিং করালো, আমার পেছনে টাকা খরচ করলো। ভাই কি করব এখন? আমি কি আবার চলে আসব, নাকি ইবনুলকে শেষ করে দেব? কোনটা? না, তুই সবাইকে বাংলাদেশে আসতে বল। আমার যত লোক আছে সবাইকে আসতে বল। আসল খেলার সময় হয়ে গেছে, আর এখনই কিছু বুঝতে দিস না মিজানকেও না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আমার কাজগুলো করি, আর আপনি চিন্তা করবেন না, এদিকটা আমি সামলাচ্ছি। আমি একজনকে নিয়ে বাংলাদেশে আসবো, বাকিগুলো এমনই আসবে। তুই রেডি থাকবি, আর যেটা বললাম মন দিয়ে কর। এই বলেই কল কেটে দিলাম আর ছদ্মবেশ নিয়ে ওর রুমের কাছাকাছি গেলাম। গিয়ে দেখি হোটেলের একটা ছেলে খাবার নিয়ে যাচ্ছে। আমি ডাক দিলাম আর ছেলেটা আমার পরিচয় দিলাম, না হলে আমাকে সাহায্য করবে না। আমি ড্রেসটা পরে খাবার নিয়ে রুমের ভেতর গেলাম আর গিয়ে দেখি দুটা মেয়ে আর আলিয়া সবাই বসে আছে। বাইরে গার্ড আছে। কিভাবে কি করব বুঝতে পারছি না। আমি এত গার্ড, সরাসরি কাজটা করলে সাধারণ মানুষের ক্ষতি হবে। আমি খাবারের আগেই ঘুমের ডোজ মিশিয়ে দিয়েছি। আর হঠাৎ করে একটা প্লেন আসলো। আমি দরজাটা লক করলাম আর বাইরে গার্ডদের বললাম, স্যার মনে হয় বিছানায় যাবেন, আমি রুমটা পরিষ্কার করব। গার্ডরা কিছু বুঝতে পারলো না। আমি মেয়েগুলোকে ভয় দেখালাম আর আলিয়া খাবারটা খেতেই ঘুমিয়ে গেল। আমি আলিয়াকে ট্রলি ব্যাগে ভরলাম আর জানালা দিয়ে আমার রুমের কাছাকাছি দড়ি দিয়ে ফেলে দিলাম। আমি জানি রবি এখানেই আছে। আমি তারপর মেয়েগুলোকে পরিচয় দিলাম, যেন চিৎকার না করে। আমি বের হয়ে আসলাম। তারপর এসে ড্রেসটা চেঞ্জ করে আসল ফেস বের করলাম। আমার রুমে এসে দেখি রবি আলিয়াকে ইঞ্জেকশন দিচ্ছে আর প্যাকেট করবে। আমি বসে বসে ল্যাপটপে যাওয়ার জন্য টিকিট কাটলাম। কালকে সকালে ফ্লাইট, তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোন বের করে দেখি মায়া কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর তখন ওপাশ থেকে বলতে লাগলো, কুত্তা শয়তান বেরো, তোকে আমি সামনে পেলে কি যে করব। আমাকে একা রেখে তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস, আমার কথা মনে হয় না? ইয়ে না, মানে আসলে মায়া আমি লন্ডনে নেই, আমি একটা কাজে পাকিস্তান আসছি। চিন্তা করো না, কালকেই চলে আসবো। তোকে আমি সামনে পেলে গলা টিপে মারবো হারামি। আমাকে কষ্ট দেওয়া, তাই না? বিয়ে করে সবকিছু শেষ, তাই না? আমার কি তোকে প্রয়োজন থাকতে পারে না? উফ, এই মেয়েরে নিয়ে আমি আর পারলাম না। সব রাগ আমার উপর দেখাবে। আরে মায়া, একটু বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? আমি কিছুই বুঝতে চাই না। তুই আমাকে না বলে কেন গেলি? আর এটা কি বাসা নাকি অন্য কিছু? বের হতে পারছি না।
বের হতে পারবে না, আমি লক করে রেখেছি। আর তোমাকে মুন্নার লোকেরা পাগল হয়ে খুঁজছে, বুঝতে পারছো? তাহলে তাহলে তুমি কেন নাই সেটা আমাকে বলো। আমার একা থাকতে ভালো লাগছে না, আমি দেশে যেতে চাই, আমি সংসার করতে চাই, এসব চাই না আমি। কেন বুঝতে পারছো না? তুমি না আমার লক্ষ্মী বউ, এমন করে না পাগলি, মাথা ঠান্ডা করো। আর গলাটা এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে মনে হয়। তোর উপরে রাগ করে ইচ্ছে মতো গোসল করেছি, তাই হালকা ঠান্ডা লেগেছে। লাগুক আর লাগুক, তাতে তোর কি? আমি তোমার কাছে 7 দিন পর চিরতরে ফিরে আসব, আর কখনো এসব করব না। তোমাকে নিয়ে সংসার করব, কথা দিলাম। রাগ তো 7 দিন, কালকেই আমার কাছে আসবি। আমি কিছু শুনতে চাই না, আমি যা বলি তাই হবে। আর না আসলে আমি কি করব নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, কালকেই আসবো। এখন খাবার খেয়ে ঔষধ খাও, না হলে কথা বলবো না, ফোন রেখে দেবো। না, ভিডিও কলে আসো, তোমাকে দেখবো আর খাবো। আমাকে কষ্ট দেওয়া এগুলো তোমাকে ফেরত দিব, চিন্তা করো না। আমি কল কেটে মায়াকে ভিডিও কল দিলাম। মায়া আমাকে দেখে খাবার খাচ্ছে। খাওয়া শেষ করে ঔষধ জোর করে বলেই খাওয়ালাম। তারপর মায়া শুয়ে পড়লো আর আমাকে বলল, সবকিছু তো করলাম, কিন্তু এখন তো আপনাকে প্রয়োজন আমার। খুব ঘুম পাচ্ছে, তুমি থাকলে কতটা ভালো হতো তো। আচ্ছা, আমার হলুদ পাখিটাকে কালকে আদর দেব। এখন চুপচাপ ঘুমিয়ে যাও, সকালে উঠে কথা বলবো। না, আমি যেই পর্যন্ত না ঘুমাবো এই পর্যন্ত তুমি এভাবেই থাকবা। কত বছর ওয়েট করে আছি, আর উনি নাটক শুরু করেছে। আচ্ছা ঠিক আছে। উফ, মানুষ কেন যে বিয়ে করে? বিয়ে না করলেই ভালো হতো। একদিকে এসব প্যারা, আর অন্যদিকে আমার বউয়ের প্যারা। এই, তুমি বিড়বিড় করে কি বলছো? আমার নামে দুর্নাম করছো মনে হচ্ছে। ওকে করো, যখন আমার কাছে আসবে না তখন মেরে তক্তা বানিয়ে দেবো। এভাবেই মায়ের সাথে কথা বলতে লাগলাম। মায়া এক সময় ঘুমিয়ে গেল। আমি অনেকক্ষণ ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে ওর দিকে তাকালে। আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় রবির ডাকে ঘুম ভাঙলো। ফজরের আজান দিচ্ছে। রবি আমাকে বলল তাড়াতাড়ি বের হতে, চারিদিকে আলিয়াকে খোঁজাখুঁজি চলছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি জানি সব জায়গায় চেকপোস্ট রাখছে, এয়ারপোর্টে আরও বেশি। এখন কি করে যাব? তখনই একটা প্ল্যান মাথায় আসলো। আমি রেডি হয়ে নিলাম ছদ্মবেশ নিয়ে, আর রবিকে বললাম টাকার ব্যাগ নিতে। যেখানে পুলিশ আটকাবে সেখানেই টাকা দিতে। আর কোনো পুলিশ অফিসার থাকবে, যদি টাকা না নেয় তাহলে পরিবারকে কিডন্যাপ করে রেখে হলেও ট্রলি ব্যাগ চেকিং করতে দেওয়া যাবে না। রবি আমার কথা মতো কাজ করতে লাগলো। ফোন করেই সব কিছু খবর নিচ্ছে। আমি আমার কাজ করতে লাগলাম। আমি জনিকে কল দিলাম। কিছুক্ষণ কল হতেই কল ধরলো। আমি বললাম, জনি, আমি রবি আর কয়েকজনকে নিয়ে একটা মাল পাঠাচ্ছি, তুই এটাকে তোর মতো করে সেভ করে রাখবি। আমি 2 দিন পর ফিরবো। ভাই, আপনি আলিয়াকে কিডন্যাপ করলেন? সত্যি ভাই, আপনাকে সেলুট করতে ইচ্ছে করছে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ, কোনো কেউ যদি বুঝতে পারে চেক করতে চায় তাহলে সোজা ফেলে দিবি, কোনো কথা নেই, আর লাশ গুম করে দিবি। আমি কল কেটে দিলাম আর ট্রলি ব্যাগ নিয়ে বের হলাম। আমার সাথে সবাই বের হলো। আমি গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম। আর এসে ভেতরে গেলাম। সব কিছু কাজ শেষ করে সামনে যাচ্ছি, আর তখনই দেখি সবার ব্যাগ চেকিং করা হচ্ছে। আমি রবিকে ইশারা দিয়ে বললাম। রবি গিয়ে অফিসারের সাথে কথা বলতে লাগলো। আমি সামনে এগিয়ে গেলাম। আমার ব্যাগ চেক করলো না। আমি মুচকে হাসি দিলাম, আর রবিকে ব্যাগটা দিয়ে সবাইকে বিদায় দিলাম। ওরা বাংলাদেশে যাওয়ার জন্য বিদায় দিল। আমি ওদের বিদায় দিয়ে লন্ডনে যাওয়ার জন্য টিকিট কাটলাম। একাই চলে আসলাম। টাকা দিয়ে আসলে ক্ষমতা থাকলে যা হয়। এসে দেখি দুপুর 1টা বাজে। লন্ডন সবাই, আমি বাসায় গেলাম। আর দরজা খুলে দিয়ে দেখি মায়া বিছানায় শুয়ে কান্না করছে। আমাকে দেখে অন্যদিকে ফিরলো আর বলতে লাগলো, এসব হুডি টুডি পরে আমার সামনে আসবে না, আমার ভয় লাগে অনেক। কি ব্যাপার? তোমার মতলব তো আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। দেখো, এখন না চুপচাপ ঘুমাও। আমার কোনো কথা শুনলো না মায়া। নিজের ড্রেস খুলে ফেলে দিল আর আমার ঠোঁট জোড়া দখল করে নিল। কতক্ষণ ছিলাম জানি না। মায়া আমাকে বলল, আমাকে এখনই ভালোবাসা দিতে হবে, নাহলে আমি নিজের ক্ষতি করব। আমি মা হতে চাই, তোর মেয়ের আম্মু হতে চাই। সব বুঝতে পারলাম, আমি তো চলে যাচ্ছি। না, আমি তো আপনারই আছি। এত পাগল হওয়ার কি আছে? চুপ করো, একটাও কথা বলবে না। বাইরে আপনি বাদশা হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি তা নন। আমি কি ভয় পাই নাকি আপনাকে? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হারিয়ে গেলাম। সন্ধ্যার সময় দুজনে গোসল করে নিলাম। মায়া রান্না করতে চলে গেল। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোন হাতে নিয়ে দেখি জনি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আর তখন জনি বলতে লাগলো, ভাই, মাল ভালো করে রিসিভ করছি আর খুব নিরাপদে আছে। খাবার খেয়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি একটু আগে।
আমি কালকে আসছি, টিভিতে নিউজ দেখছস? আর আমার ধারণা যদি ভুল না হয়, তাহলে আজকেই মুন্না তার লোকজনকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রেডি হয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। ইবনুল ভাই আমাকে সন্দেহ করছে। শোন, মিজানের দিকে খেয়াল রাখিস। ইবনুল হয়তো মিজানকে মেরে ফেলবে, কারণ মিজান যদি আমার কাছে সব বলে দেয়। তারপর আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। তখনই মায়া রান্নাঘর থেকে আমাকে ডাকতে লাগলো। আমি রান্নাঘরে গিয়ে মায়াকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আর তখন মায়া বলতে লাগলো, আমার মাথা ঠিক থাকে না, জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, জানো না তুমি? তাই তো কাছে পেতে ইচ্ছে করে। তোমার কাছে চাইবো না তো কার কাছে যাবো? বুঝতে পারছি তো, যা কিছু হোক, তোমার সব রাগ অভিমান আমার সাথেই দেখাবা। এখন আমার আবার আদর করতে ইচ্ছা করছে। কেন? একটু আগেই তো গোসল করলাম, এখন আর পারবো না। যেভাবে আছো সেভাবেই থাকো, বেশি কিছু আশা করো না। কেন? এটা আমার অধিকার, আমার লাগবেই। আমার বউকে যখন ইচ্ছে তখন আদর করব, তাতে তোমার কি? আচ্ছা, আদর পরে করবা, এখন রান্না করতে দাও। আমাকে বাংলাদেশে কবে নিয়ে যাবা? আর তুমি এসব কবে ছাড়বা বলো তো? না মানে মায়া, কালকে আমি একা বাংলাদেশে যাব। আমার প্রতিশোধ নিয়ে নিলেই আমি পরে আর এসব করব না, আমাদের কসম। যদি তোমার কিছু হয় তখন কি হবে? আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আমি শুধু এই পারে না, পরকালেও তোমাকে চাই। তোমার ভালোবাসা আমার কিছু হতে দেবে না। তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে আনবে। এত ভালোবাসা ছেড়ে কোথায় যাব আমি? মায়া আমার দিকে ফিরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বুকে মাথা দিয়ে বলল, তুই শুধু আমার। তুই এই মায়া ছাড়া অন্য কারো দিকে তাকাবি না। তুই আমার ব্যক্তিগত, আমার যা ইচ্ছা তাই করব। আমি মায়ের কপালে চুমু দিলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার কাছে বুকে যেন লুকাতে চাচ্ছে, এমন মানুষ আমার জীবনে আছে ভাবতেই কেমন লাগছে। আল্লাহর কাছে শুক্রিয়া। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ছেড়ে দিয়ে ফোন রিসিভ করতে রুমে গেলাম। গিয়ে দেখি ইবনুল কল দিয়েছে। আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে ইবনুল ভাই বলল, শাহরিয়ার, আলিয়াকে কেউ কিডন্যাপ করেছে শুনেছিস তুই? কে হতে পারে বলতো, তাকে খুঁজে বের কর। ভাই, কে হবে আমি জানি না, আমি অন্য কাজে ব্যস্ত আছি। আপনি খোঁজ নেন, আপনার হাত তো অনেক লম্বা। কি ব্যাপার, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই কি সবকিছু ভুলে গেছিস? আমি না থাকলে তুই মাফিয়া কিং হতে পারতি না। এত নাম এত খ্যাতি কোনোদিনও আসতো না। ছিলি একটা খ্যাত, সেই খ্যাত থেকে তোকে আমি এত পরিবর্তন করলাম, নিজের টাকা খরচ করলাম। আমি কল কেটে দিলাম। ইচ্ছে করছিল সব কিছু ফাঁস করে দিতে, কিন্তু এখন সময় হয়নি। তখনই আমার মিজান কল দিল। আমি কলটা রিসিভ করলাম। মিজান ওপাশ থেকে বলল, মিজান, তুই কোনো চিন্তা করিস না, এবার খেলা হবে। তুই জনের কাছে চলে যা, ইবনুল ভাই তাকেও মেরে ফেলবে, দেরি করিস না। ওপাশ থেকে একটা মিজানের চিৎকার আসলো। হয়তো মিজানকে ইবনুল ভাই দেখে নিয়েছে। কলটা কেটে দিল। আমি বিছানায় বসে পড়লাম আর ভাবছি, ওরা নিশ্চয়ই জানে মায়ার কথা। মায়ার ক্ষতি করতে পারে, কি করা যায়? আমি রান্নাঘরে গেলাম আর মায়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হলো? এই তো ভালো ছিলে, এখন আবার কি হলো? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, আমাকে বলো। তুমি আমার কথা ছাড়ো, এই বাসা থেকে বের হবে না। আমার কণ্ঠ নকল করে কল দিতে পারে, তোমাকে বের হতে বলবে, তুমি বের হবে না। আমার যাই কিছু হোক না কেন, বুঝতে পারছো? আমাকে নিয়ে এত চিন্তা করো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু সব কিছুর পরও তুমি আমার জন্য সেফ থাকবা, কথা দাও। আমি মায়ের গায়ে চুমু দিলাম আর চুলে নিজেকে ডুবিয়ে দিলাম। মায়াও চোখ বন্ধ করে নিল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। মায়াকে বুকে জড়িয়ে ধরে মাঝরাতে মায়ের দুষ্টুমিতে আমার ঘুমটা ভেঙে গেল। আমি মায়াকে বললাম, এই কোনো কথা হবে না, আমাকে আদর দাও। আমার আদর পেতে ইচ্ছে করছে, তোমাকে চাই আমি, বুঝো না? আমি মায়াকে নিয়ে হারিয়ে গেলাম। সকালবেলা উঠে দেখি মায়া পাশে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মায়া কোমরে কাপড় মুছে রান্না করছে। আমাকে দেখে লজ্জা মাথায় হাসি দিল। আমি রুমে এসে রেডি হয়ে নিলাম, কোমরে পিস্তল নিলাম, পায়ে নিলাম আর খাবার টেবিলে চলে আসলাম। তখনই মায়া নাস্তা নিয়ে আসলো। মায়া এসে আমাকে বলল, এসব পড়লে আমার ভয় লাগে। আর শোনো, আমাকে সাথে করে নিয়ে গেলে হয় না? তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আরে পাগলি, আমার কিচ্ছু হবে না, আল্লাহর কাছে দোয়া করো। আর শোনো, 2 দিন পর তুমি বাংলাদেশে আসবা। আমি সব কিছু আলমারিতে রেখে গেছি, কোনো সমস্যা হবে না। এভাবেই আর যেভাবে বললাম এভাবে থাকবা। আমি মায়াকে খাইয়ে দিলাম। আমিও খেয়ে বের হতে যাব। মায়া আমাকে ধরে কান্না করছে।
আমি চোখ মুছে দিয়ে চলে আসলাম, গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসলাম। আর এসেই বাংলাদেশ এয়ারলাইন্স সব কাজ শেষ করে বিমানে উঠলাম। একটু পরেই বিমান টেক অফ করলো। যখন বাংলাদেশে এসে পৌঁছালাম, দেখি ঘড়িতে দুপুর 2টা বাজে। আমি বের হয়ে সামনে দেখি 30-40টা গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখে জনি, রবি, সাকিব ওরা এগিয়ে আসলো। আমি গাড়িতে উঠলাম। আর তখন জনি আমাকে বলল, তোর ভাবির চিন্তা করতে হবে না, তোরা নিজেই জানিস না তোদের ভাবি কই আছে। আর ওরা জানবে কি করে? এতটা কাঁচা কাজ এই শাহরিয়ার করে না। মাথায় কিছু না থাকলে পুরো এশিয়া আমার কথাই চলতো না। তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। আর কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটার কেউ নয়, এটা মুন্না। আমাকে বলতে লাগলো, ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ। মাফিয়া কিং শাহরিয়ার রহমান, তা চলে আয় সে গ্রামে পুরনো বাড়িতে, তোকে দেখতে ইচ্ছে করছে খুব। তাদেরকে মারার জন্য আমি এখানে আসছি। আমার রেকর্ড জানিস না? আমার সামনে আবার বড় বড় কথা বলছিস। আহা, এত রাগ করে না, তোর ভাই হাসানের কথা ভুলে গেলি? বেচারা অনেক কষ্ট পাচ্ছে, আয় নিয়ে যা, বিনিময়ে আমাদের সাম্রাজ্য দিয়ে যাবি। আমার ভাই এখনো বেঁচে আছে, যাক শুক্রিয়া। বাবার বেটা থাকলে একটাও পালাবি না, তোদের সব কয়টাকে পুড়িয়ে মারবো। আচ্ছা, তোর ভাইকে পেলাম, তোর প্রাণপ্রিয় দোস্তকে পেলাম, কিন্তু তোর মনের মানুষটাকে পাচ্ছি না, বিছানা গরম করতে পারছি না। আমি কল কেটে দিলাম। রাগে শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, শরীরের রডগুলো দাঁড়িয়ে গেছে। আর জনিকে বললাম, জনি, আমাদের মোট কতজন আছে? আর হেলিকপ্টার রেডি কর, তোরা সবাই হেলিকপ্টার থেকে কাজ করবি, একটা কেউ বাঁচিয়ে রাখবি না। ভাই, আমরা 10,000 আছি, ওরা 4,000-এর মতো আছে। আর ভাই, আমাদের কাছে মোট 109টা হেলিকপ্টার আছে। ওদের এতটা দুর্বল মনে করিস না, ওরা 3 জন আছে, সবার লোক আছে, কয়টাকে কিনে আনছে বিদেশ থেকে। যতগুলো হেলিকপ্টার আছে নিয়ে যাবি, আর বাকিটা ওখানে নিজেদের পজিশন নিয়ে নেবে। আমি বললেই শুরু করবি, কারণ ওদের হাতে আমার ভাই আর মেয়ে। আর সবাই মাইক্রোফোনে কানেক্ট থাকবি। তারপর আমার একটা গোডাউনে আসলাম। আর একটু পরেই একে একে হেলিকপ্টার আসতে শুরু করলো, আর এসে আমার সাথে কথা বলতে লাগলো। আমি সবার সাথে কথা বললাম। আর এভাবে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি হেলিকপ্টারে করে চলে আসলাম। আর আমি ট্রলি ব্যাগটা বিবে ভিতরে গেলাম। চারিদিকে অন্ধকার। আমি গিয়ে ডাক দিলাম, তখনই আলো জ্বলে উঠলো। আর জ্বলতেই দেখি হাসানকে বেঁধে রেখেছে, শরীর থেকে রক্ত পড়ছে। আর পাশেই মিজান অজ্ঞান হয়ে আছে। আমাকে দেখে মুন্না বলতে লাগলো, তুই গ্রামের ক্ষেত ছেলে ছিলি, আর সেই কিনা তুই এশিয়ার মাফিয়া কিং, যেটা হওয়ার জন্য কতই না কষ্ট করেছি আমি। আগে বল, আমার মা বাবাকে মেরেছিলি কেন? ওরা কি অপরাধ করেছিল? তার জন্য পুরো এলাকার মানুষ ভালো ছিল না। নারী পাচারকারী থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ করিস তুই, কেন তোর বেঁচে থাকার অধিকার নেই? বেশি ফডর করিস না, তোর বাইকে একদম কার্ড শট দিয়ে মেরে ফেলবো, শুধুমাত্র একটা বাটনের চাপ দিব। তখনই আমাকে মারতে আসলো। আমি একজনকে পেটে এমন একটা ঘুষি দিলাম, ওখানেই শুয়ে গেছে। এটা দেখে আরও কয়েকজন আসলো। আমি তাদেরকে মারতে লাগলাম। হঠাৎ কেউ যেন পিছন থেকে মাথায় আঘাত করলো। আমি তাকিয়ে দেখি এটা কেউ নয়, এটা ইবনুল ভাই। আমাকে বলল, আমি এত কষ্ট করে সবকিছু দিলাম, আর শেষ পর্যন্ত তুই আমাকেই দিবি না? আলিয়াকে ছেড়ে দে, কোথায় রেখেছিস? আমি ট্রলি ব্যাগ থেকে আলিয়াকে বের করলাম। আর মুন্না গিয়ে পানি দিল চোখে। আলিয়া উঠলো। আর তখন মুন্না বলল, আর যদি একটা লোকের গায়ের মধ্যে হাত দিস তাহলে তোর ভাই উপরে যাওয়ার জন্য বেশি সময় লাগবে না। বলে দিলাম, তোর ভাইয়ের কোনো চিহ্ন থাকবে না। আমার ভাই আর মিজানকে ছেড়ে দে, যা করার আমাকে কর, তবু ওদের কোনো ক্ষতি করিস না প্লিজ। তখনই আমাকে মারতে লাগলো। ইবনুল আর মুন্নাদ মিলেই হঠাৎ চারিদিক থেকে গোলাগুলি শুরু হয়ে গেল। হয়তো জনি সহ্য করতে পারছিল না। আমি ইবনুলের বুক বরাবর লাথি দিলাম। আর ইবনুলকে বললাম, ভাই, আমাকে মাফ করে দে, আমি ক্ষমতার লোভে এইসব করেছি। ওই মুন্না আমাকে ক্ষমতার লোভ দেখিয়েছিল। আমাকে মারা এত সহজ নাকি? এমন কোনো বিদ্যা নাই যে এই শাহরিয়ার রহমান জানে না। আর সবগুলো শিখেছি তোর টাকায়, আর এগুলো এখন তোর উপর প্রয়োগ করব। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে পুড়িয়ে মারবো। আর সবাই ভাববে আগুন লেগে মারা গেছিস। পুলিশরা যেন কোনো অস্তিত্ব না পায়। আমি হাতেই গুলি নিয়ে সবাইকে মারতে লাগলাম। একে একে সবাই মরে গেল। আর এক সময় মুন্না, সাত, আলিয়া, ইবনুলকে বেঁধে ফেললাম। আর শরীরে কেরোসিন দিলাম। তারপর আগুন জ্বালিয়ে দিলাম। আমি বের হয়ে আসলাম। আমি মা বাবার প্রতিশোধ নিতে পেরেছি।
আমি বের হলাম। বের হতেই জনি আমাকে বলল, ভাই, আপনার হাতে গুলি লেগেছে, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। এই কে, কোথায় আছিস? হাসান আর মিজানকে নিয়ে হাসপাতালে যা, আমি ভাইকে নিয়ে আসছি। হাসান আর মিজানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে গেল আমাকে। জনি হাসপাতালে নিয়ে গেল, তারপর গুলি বের করলো। অপারেশন করে আমার যখন চোখ খুললো তখন দেখি মায়া আমার বুকে শুয়ে আছে। আমি মায়ার মাথায় হাত দিলাম। তখনই হাসান, মিজান, জনি, রবি দরজায় দাঁড়িয়ে ওখান থেকে কাশি দিল। আমি জনিকে বললাম, জনি, তোরা সবাই মিলে গরিবদের মাঝে টাকা বিলিয়ে দে, আর আমি আমার গ্রামে একটা হাসপাতাল করব। তোরা পাশে আছিস তো? না রে, এই পথে টাকা আছে কিন্তু কখনো শান্তি নেই। আমি এসব ছেড়ে দেবো, মায়াকে নিয়ে ভালো থাকবো। তোরাও ভালো হয়ে যা জনি। জি ভাই, আর কখনো কেউ আপনার মতো হবে না। আপনি সত্যি খুব ভালো মানুষ। আপনি সত্যি খুব ভালো মানুষ ভাবি। আপনি সত্যি ভাগ্যবান, এমন একটা মানুষ পেয়েছেন। আরে সালা, মোটিভেশনের কথা বাদ দিয়ে এখান থেকে যা, তোদের ভাবি লজ্জা পাচ্ছে। তোরাও যা তাড়াতাড়ি। ভাই, আপনার জন্য জনগণ হাসপাতালের বাইরে অপেক্ষা করছে, আপনাকে এক নজরে দেখবে বলে। তোরা যা, আমি আসছি। আর ওদেরকে টাকা দিয়ে দে। হাসান, তুইও যা, দেখ কি লাগে ওদের। সবাই চলে গেলে আমি মায়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মায়া সে হিজাব হাতে, মোজা পায়ে, মোজা পরে আছে। আমাকে মায়া বলল, আপনাকে আমি বাসায় নিয়ে সেবা করব। এখানে নার্সদের সেবা করতে দিব না। আমার মানুষকে আমি সব করব। আমি রেডি হয়ে নিলাম, হাতে ব্যান্ডেজ। আমি ডাক্তারের কাছে গেলাম আর এক প্রকার জোর করেই বের হলাম। আমি বাইরে বের হতেই সবাই আমাকে জড়িয়ে ধরতে বলতে লাগলো। মায়া গাড়িতে গিয়ে উঠলো। আমি সবার সামনে কথা বললাম, আর এভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। পরে সবাইকে বিদায় দিয়ে আমি গাড়িতে বসলাম। হাসান ড্রাইভ করছে, মিজান সামনে বসে আছে, আমি আর মায়া পিছনে আছি। মায়া আমার কাঁধের উপর হেলান দিয়ে আছে, আর কথাটা শক্ত করে ধরে আছে, আর হাতটা শক্ত করে ধরে আছে। একটু পর একটা বাড়ির সামনে আসলাম। এটাও আমাদের বাসা। আমি ভেতরে গেলাম, আর মিজান বলে উঠল, কেন, তুই তো আছিস। তোদের দুজনকে একই দিয়ে বিয়ে করাবো, চিন্তা করিস না। আর আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়। মায়া ভেতরে চলে গেল। আমিও মিজানের সাথে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলাম। আর তখন মায়া ডাকতে লাগলো। আমি নিচে গেলাম। রুমে যেতেই মায়া রাগি চোখে তাকিয়ে আছে আর বলতে লাগলো, অসুস্থ শরীর, তার উপরে তুমি ছাদে এসে আড্ডা দিচ্ছ? সাহস তো কম না? ওষুধ খেতে হবে না? দুপুর হয়ে গেল যে, আসো গোসল করে দিই। মায়া আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আর আমি না করলাম, কিন্তু শুনতেই পাচ্ছে না। এই ব্যথা সামান্যের চেয়েও 10 গুণ ব্যথা সহ্য করার ক্ষমতা আছে আমার গোসল করে। ওয়াশরুম থেকে বের হলাম আর শুয়ে পড়লাম হেলান দিয়ে। একটু পর মায়া খাবার নিয়ে আসলো আর দরজা বন্ধ করে দিল। মায়া এসে আমাকে খাইয়ে দিতে লাগলো, আর চোখের কোণে পানি। আমি মুচকি হেসে চোখের বিন্দু জল মুছে দিলাম, আর আমিও মায়াকে খাইয়ে দিলাম। তারপর আমাকে ওষুধ খাইয়ে দিল, আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো মায়া। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমিও জড়িয়ে ধরলাম। এভাবে না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রিয় মানুষকে সবসময় ভালো রাখবেন। নতুন গল্প খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ সবাইকে।